নমস্কার, আমি তন্ময়। আমার পছন্দের শ্রোতা বন্ধুদের জানাই শুভ দুর্গাপূজা। মা দুর্গার আশীর্বাদে আপনাদের জীবন আলোয় ভরে উঠুক, দূর হোক সকল দুঃখ দুর্দশা, আর আসুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। সবাই ভালো করে পুজো কাটাবেন, আনন্দে কাটাবেন, সুখে কাটাবেন। ধন্যবাদ। এই গল্পটির শেষে থাকবে আপনাদের জন্য একটি প্রশ্ন। সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে জানিয়ে দেব, এবং আগের গল্পের সঠিক উত্তরদাতাদের নাম আমরা এই গল্পের শেষে জানিয়ে দেব। তবে তার আগে এই গল্পটা আপনারা মন দিয়ে শুনুন। অয়ন ভয়তেই একটা আর্তনাদ করে বলে উঠল, ঈশ্বর, তাহলে কি এই ট্রেন অ্যাক্সিডেন্টেই আমাদের মৃত্যু হবে? ট্রেনে যা স্পিড, তাতে লাইনচ্যুত হয়ে মৃত্যু হওয়া স্বাভাবিক ব্যাপার। এরপর আচমকা একটা বিশাল শব্দ হলো। আর তার সাথে সাথেই ট্রেনের কামরার মধ্যে থাকা সমস্ত মানুষ এ পাশ থেকে ও পাশে গিয়ে ছিটকে পড়ল। ভয়তে সকলের সাথে অয়নও চিৎকার করে উঠল, কারণ অয়ন বুঝে গেল ওর আর বাঁচবার উপায় নেই। জিনিসপত্রের সাথে মানুষগুলো ট্রেনের লোহাতে বাড়ি খেয়ে মাথা ফাটিয়ে ফেলল। ট্রেন পাল্টি খেয়ে চলেছে। শেষ মুহূর্তে অয়ন ভয়তে চিৎকার করে লাফিয়ে উঠল। আর তার সাথে সাথেই চোখ খুলে অয়ন দেখল ও ট্রেনের সিটের উপরে হেলান দিয়ে বসে আছে। অয়ন একটা স্বস্তির নিঃশ্বাস ছেড়ে বলল, বাবারে, এটা তাহলে স্বপ্ন ছিল? খুব বাঁচা বেঁচে গেলাম। এমন ভয়াবহ স্বপ্ন যেন জীবন আর কোনোদিন না আসে। অয়ন এবার কামরার ভিতরে এদিকে ওদিকে দেখতে লাগলো। ঘন কালো অন্ধকার ছাড়া আর কিছুই দেখতে পেল না ও। তবে কিছু মানুষ যে কামরার মধ্যে আছে তা ওদের কথাবার্তার শব্দ শুনেই বুঝতে পারল অয়ন। কিন্তু হঠাৎ একটা কথা মনে পড়ে যাওয়ায় অয়নের বুকের ভেতরটা ধক করে উঠল। অয়ন নিজের মনেই বলে উঠল, আমি যখন বনগাঁ স্টেশন থেকে ট্রেনে উঠছিলাম তখন তো ট্রেনের কামরা ছিল পুরোপুরি ফাঁকা, কিন্তু কিন্তু এর মধ্যে লোডশেডিং কখন হলো? আরে মানুষগুলোই বা কখন উঠলো? তারপর খানিকটা ভেবেই অয়ন বলল, তাহলে কি বনগাঁর পরের স্টেশনগুলো থেকে উঠেছে? হ্যাঁ, তাই হবে হয়তো। কিন্তু এত রাতে এই ঝড় বৃষ্টির মধ্যে ট্রেন লেট হওয়ার পরেও এত মানুষ যাচ্ছে কোথায়? কারোর মুখই তো দেখা যাচ্ছে না। কেমন জানি একটা গুমোট পরিবেশ। আর আর স্টেশনে আসার পর থেকে যা হলো আমার সাথে, তার উপর আবার এই স্বপ্নটা। এমন সময় আচমকা জানালার বাইরে থেকে আসা বিদ্যুতের আলোতে অয়ন দেখল ওর সামনে বসে আছে একটা 27-28 বছরের ছেলে, যার চোখে একটা কালো ফ্রেমের চশমা। ছেলেটা অদ্ভুত দৃষ্টিতে অয়নের দিকে তাকিয়ে আছে। এমনভাবে তাকিয়ে আছে যেন কিছু একটা ঘটতে চলেছে অয়নের সাথে, আর তারই স্মৃতিচারণ করে ছেলেটা হাসছে। অয়নের কেমন জানি ভয় লাগতে লাগলো ছেলেটাকে দেখে। অয়ন মনে মনে বলল, এই ছেলেটা আবার কে? আর ওভাবে তাকিয়ে আছে কেন আমার দিকে? আজকে কি যে হচ্ছে আমার সাথে? ঠিক এমন সময় একটা হাওয়ার দাপটে বাইরে হওয়া বৃষ্টির ঝাপটা এসে অয়নের মুখে লাগলো, আর সেই সাথেই ট্রেনের হর্নের শব্দ শোনা গেল। অয়ন দেখল স্টেশন আসলেও ট্রেনটা স্টেশনে থামল না। স্টেশনের নাম হচ্ছে গোবরডাঙ্গা। অয়ন আকাশের দিকে চেয়ে দেখল আকাশ কালো হয়ে আছে এবং ঝমঝম করে বৃষ্টি পড়ছে। আশ্চর্য ব্যাপার, এই শীতকালেও বৃষ্টি পড়তে আরম্ভ করেছে। তার মানে এর মাঝেই 3টে স্টেশন পেরিয়ে এসেছে ট্রেনটা। তাহলে
তখনই এই লোকগুলো ট্রেনে উঠে থাকবে, কিন্তু কিন্তু ট্রেনটা স্টেশনে থামলো না কেন? তাহলে কি একটু আগে দেখা ট্রেনের অ্যাক্সিডেন্টের স্বপ্নটা সত্যি হতে চলেছে? এই কথা ভেবেই অয়নের গা হাত পা ঠান্ডা হয়ে এলো। অয়ন সামনে বসে থাকা ছেলেটার দিকে তাকিয়ে দেখল ওর মধ্যে এর কোনো হেলদোলই লক্ষ্য করা গেল না। এই যে ট্রেনটা একটা স্টেশনে থামলো না, সেটা নিয়ে যেন ছেলেটার মধ্যে কোনো মাথা ব্যথা নেই। কিন্তু অয়নের মনে হতে লাগলো একটু আগে দেখা তার স্বপ্নটা যেন সত্যি হতে চলেছে। ট্রেনের এই স্টেশনে না থামার ব্যাপারটা বেশ অবাক লাগলো তার। অয়ন জানে ট্রেন মাঝে মধ্যে একটা স্টেশন স্কিপ করে যায়, তবে সেটা বনগাঁর পরের স্টেশন বিভূতিভূষণ হোল্ড। একটা চলন্ত ট্রেনের আগে বনগাঁ শিয়ালদাহর লোকালে কখনো অন্য স্টেশন স্কিপ করেনি, অন্তত অয়ন কখনো এমন দেখেনি বা শোনেওনি। কিন্তু অয়নের এত চিন্তা হলেও ওই ছেলেটা একভাবে অয়নের দিকেই তাকিয়ে বসে আছে। অয়নের এবার ভয় ও অস্বস্তি লাগতে লাগলো। সে আর থাকতে না পেরে ওর সামনে থাকা সেই চশমা পরা ছেলেটার দিকে তাকিয়ে তারপরে বলে উঠল, শুনছেন, আপনি কি খেয়াল করেছেন যে ট্রেনটা গোবরডাঙ্গা স্টেশনে থামলো না? ছেলেটা স্বাভাবিকভাবেই উত্তর দিল, না, আসলে খেয়াল করিনি। খেয়াল করেননি? না, মানে একটু অন্যমনস্ক ছিলাম। কিন্তু ট্রেন যদি নাও থামে তাতে কি হয়েছে? না, আসলে আমি বনগাঁ স্টেশন থেকে এই শেষ বনগাঁ লোকালে ওঠার পর একটু ঘুমিয়ে গিয়েছিলাম, আর তখনই একটা অদ্ভুত ভয়াবহ স্বপ্ন দেখলাম। স্বপ্ন? কিসের স্বপ্ন? ট্রেন অ্যাক্সিডেন্টের স্বপ্ন। স্বপ্নের মধ্যেও দেখলাম ট্রেনটা হঠাৎ করেই তার স্পিড বাড়িয়ে দিয়ে কোনো স্টেশনে না থেমেই মরণ জোরে ছুটে চলেছে, আর তারপরেই অয়নের কথার মাঝেই ছেলেটা এক ভয়াবহ হাসি হেসে উঠল। কামরার অন্ধকারের মধ্যে সেই হাসির শব্দে অয়নের গায়ে কাঁটা দিয়ে উঠল। এমন একটা কথাতে ছেলেটা এমন ভয়াবহ হেসে উঠল যে অয়ন পুরো অবাক হয়ে গিয়েছিল। তারপর ছেলেটা আবার স্বাভাবিক গলায় বলল, তা আপনার নামটা কি? আগে আমার নাম অয়ন চক্রবর্তী, আর আপনার? আমার নাম রূপম দাস। তা অয়নবাবু, আপনার কথা অনুযায়ী আপনি যে স্বপ্ন দেখেছেন সেটাই এখন বাস্তবে ঘটতে চলেছে, অর্থাৎ ট্রেনটার অ্যাক্সিডেন্ট হতে চলেছে আর আমরা মরতে চলেছি, তাই তো? হ্যাঁ, মানে ব্যাপারটা তো তেমনই দাঁড়াচ্ছে। তার কারণ এর আগে কখনো এরকম বনগাঁ শিয়ালদার মাঝখানে কোনো স্টেশনকে আমি স্কিপ করতে দেখিনি। আসলে অয়নবাবু, আপনি একটু বেশি ভাবছেন। এমনিতেই বাইরে বৃষ্টি পড়ছে, তার উপরে স্টেশনে কোনো লোক নেই, তাই হয়তো ট্রেনটা আর দাঁড়ালো না, আর আপনি অযথাই এইসব আকাশকুসুম ভেবে ভয় পাচ্ছেন। অয়নের মনে হলো কথাটা রূপম মন্দ বলেনি, এমনটা হতেও পারে। রূপমের সঙ্গে কথা বলাকালীন অয়নের খুব অস্বস্তি হচ্ছিল। তার মনে হচ্ছিল অন্ধকারের মধ্যে থেকে কত জোড়া চোখ ওর দিকে একভাবে তাকিয়ে রয়েছে। অয়ন এত করে ভয়তেই তাকিয়ে দেখতে চাইছিল না যে সেদিকে কিছু আছে কিনা, কিন্তু এইবার একটু সাহস করে রূপমের দিক থেকে মুখ ফিরিয়ে সেদিকে তাকাতেই অয়ন দেখল সত্যি অন্ধকারের মধ্যে থেকে ওর দিকে একভাবে তাকিয়ে রয়েছে কতগুলো জ্বলন্ত চোখ। সেই দৃষ্টিগুলো যেন ওকে ভস্ম করে দিতে চায়। এমনকি পিছনে সিটে বসা ওই বৃদ্ধ, তার পাশে বসা ওই শিশু, এ পাশে সিটে বসা ওই মহিলা, সকলের চোখ থেকে যেন এক ভয়াবহ জ্বলন্ত আলো ওর দিকে তাকিয়ে রয়েছে। অন্ধকারের মধ্যে থেকে তাদের সেই একভাবে তাকিয়ে থাকা দেখে অয়ন ভয়তে হঠাৎ করেই একটা আর্তনাদ করে চোখ বন্ধ করে ফেলল। না! অয়নের এমন আচমকা আর্তনাদ শুনি রূপম ওকে বলল, অয়নবাবু, আপনি ঠিক আছেন তো? কি হলো হঠাৎ করে? এমনভাবে আপনি চিৎকার করে উঠলেন কেন? আপনার কি শরীর খারাপ করেছে নাকি? রূপমের গলা শোনার পরও
অয়নের তাও ভয় লাগতে লাগলো। তবু অন্যের সামনে নিজেকে ভীতু প্রমাণ করতে চায় না বলেই হয়তো সাহস করে অয়ন ও চোখ দুটো খুলল। তারপর ধীরে ধীরে আশপাশটা দেখল, কিন্তু কই, সেখানে তো সব স্বাভাবিক আছে। অয়ন রূপমের দিকে ফিরে একটু স্বাভাবিক গলায় বলার চেষ্টা করল, হ্যাঁ 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 হ্যাঁ, সব সব ঠিক আছে, হ্যাঁ সব ঠিক আছে, সব ঠিক আছে। মুখে এমন কথা বললেও অয়নের বুকটা তখনও ঢিপ ঢিপ করে কাঁপতে লাগলো। অয়নের খালি মনে হতে লাগলো, এখন যখন সব ঠিকঠাক আছে তাহলে একটু আগে ওগুলো কি দেখলো সে? আজ সেই সন্ধ্যা থেকে কি সব হচ্ছে তার সাথে? হ্যাঁ, ঠিক থাকলে হঠাৎ করে ওভাবে চিৎকার করে উঠলেন কেন? আর চোখ বন্ধ করে সিটের সাথে সেঁটে গিয়ে ওভাবে কাঁপছিলেন কেন? সত্যি কথাটা কি বলবেন এইবার? না না, সেরকম কোনো ব্যাপার না। বলবেন না যখন, তখন আর কি করা যাবে। কিন্তু আমার না একটা কথা মনে হলো। কি কথা? আপনি ভয় পেয়েছেন, খুব ভয় পেয়েছেন। এই বলে রূপম ব্যঙ্গের সুরে ভয়ানকভাবে হেসে উঠল। গোটা ট্রেনের কামরাটা যেন কেঁপে উঠল সেই হাসির শব্দে। অয়ন আর কিছু বলল না। এক প্রকার রূপমকে এড়িয়ে যাওয়ার জন্য অয়ন নিজের প্যান্টের পকেট থেকে মোবাইল বার করে তাতে হেডফোন লাগিয়ে সিটে হেলান দিয়ে বসে ইউটিউবটা চালালো। ঠিক এমন সময় হঠাৎ একটা মেঘলি কণ্ঠের কাতর আর্তনাদ ভেসে এল। আচমকা সেই আর্তনাদের শব্দে অয়নের বুকটা কেঁপে উঠল। জানলা দিয়ে আসা হেম শীতল হাওয়ার স্পর্শে অয়নের শরীরে একটা শিহরণ খেলে গেল। আর্তনাদের শব্দ শুনে অয়ন ধরফর করে উঠে এদিক ওদিক মুখ চাওয়াচাই করতে লাগলো। কোথায় দিয়ে এই আর্তনাদটা আসলো তার উৎস খোঁজার জন্য, কিন্তু ও দেখল কামরার মধ্যে সবকিছু স্বাভাবিকই আছে। সবাই সবার মতো কথা বলছে, বসে আছে, শুয়ে আছে। অয়ন মনে মনে বলল, না, সবই তো ঠিক আছে, কিন্তু কিন্তু আমি যে আর্তনাদের শব্দ শুনলাম, তাহলে কি আমি ভুল শুনলাম? কি জানি, তাই হয়তো হবে। নইলে নইলে এতগুলো লোকও তো টের পেত। অয়ন আবার তার ইউটিউব খুলে দার্জিলিং ট্যুরের ভিডিও সার্চ করল। আর এখান থেকে শুরু হলো আরো এক ভয়াবহ ঘটনা। অয়ন সার্চ করল দার্জিলিং ট্যুরের ভিডিও, অথচ ওর সামনে আসলো এক ভয়ানক মুখগলা ভিডিও। একটা মেয়ের মুখ, বিভৎস সেই মুখ। মুখের চোয়ালের কাছে একটা চাকু দিয়ে ওড়না লাগিয়ে দেওয়া, আর সেখান থেকে রক্ত ঝরছে। মাথার কাছে একটা জায়গায় রক্ত জমাট বেঁধে কালো হয়ে গিয়েছে। বিভৎস সেই মুখের চোখের তলায় কালশিটে দাগ লেগে রয়েছে, আর তার একটা চোখে ঢেকে রেখেছে এক গোছা কালো চুল। এই সমস্ত কিছুর মাঝেও ওই বাঁকা ঠোঁটের ভয়ানক শীতল হাসি যেন অয়নের কানে কানে এসে বলে যাচ্ছে, মৃত্যুই একমাত্র তোর ভাগ্যে লেখা আছে, তোকে খুব তাড়াতাড়ি মরতে হবে, তুই নিস্তার পাবি না। কে? তার মুখ থেকে একটা অস্ফুট স্বর বার হয়ে যায়। তারপর ব্যাক বাটন প্রেস করে আবার দার্জিলিং ট্যুর সার্চ করলো। আর কি ভয়ানক ভাবেই আবার আগের বাড়ির মুখটা ওর ফোনের স্ক্রিনে ভেসে উঠল। কি ভয়ানক! অয়নের কেমন জানি হৃৎপিণ্ডের গতিবেগ বেড়ে গেল। বারবার বারবার এই এক ভিডিও দিচ্ছে। দার্জিলিং এর সাথে এই মুখের কানেকশন কি? না 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 না, আচ্ছা থাক থাক, এইবার অন্য কিছু সার্চ করে দেখি। অয়ন এবার বৃন্দাবন ট্যুর প্ল্যান সার্চ করলো, কিন্তু এইবারও সেই একই ভিডিও ওর সামনে আসলো। অয়ন
স্ক্রল করে নিচের দিকে গেল। কিন্তু অবাক ব্যাপার হচ্ছে, সবকটা ভিডিও জুড়েই ওই ভয়াবহ মুখ। অয়নের কপাল বেয়ে গড়িয়ে পড়ল নোনতা জলের স্রোত। সে বুঝতে পারল নিশ্চয়ই কিছু একটা গন্ডগোল হচ্ছে ওর সাথে। আর তারপর আচমকাই একটা ভিডিওর উপর হাত লিখে চাপ পড়ে গেল। সাথে সাথেই অয়ন আবার শুনতে পেল সেই মেয়েলি কণ্ঠের আর্তনাদ। ভয়েতে অয়নের হাত থেকে ফোনটা নিচে পড়ে গেল। অয়ন সামনের দিকে তাকাতে গিয়ে যা দেখল, তাতে তার হৃৎপিণ্ড গলার কাছে উঠে আসা জোগাড়। অয়ন দেখল ওর সামনে বসে আছে একটা চুড়িদার পরা মেয়ে, আর তার সেই ভয়াবহ মুখটা এইমাত্র ফোনে দেখা সেই মেয়ের মুখ। সেই ভয়াবহ হাসি, সেই চোখ, সেই মুখ। এই দৃশ্য দেখে অয়ন ভয়তে চোখ বন্ধ করে চিৎকার করে বলে উঠল, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। কে তুমি? কে 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 তুমি? কে তুমি? কে তুমি? এখান থেকে চলে যাও, চলে যাও এখান থেকে। অয়ন খানিকক্ষণ ওভাবেই জানলার ধারে গুটিসুটি মেরে চোখ বন্ধ করে বসে থাকলো। বাইরে বয়ে চলা ঠান্ডা বাতাস এসে ওর গায়ে কাঁপুনি ধরিয়ে দিল। তখন বৃষ্টি পড়া কমে গিয়েছে। এমন সময় অয়ন ওর কাঁধে একটা শীতল হাতে স্পর্শ পেল। আমি বললাম না, চলে যাও এখান থেকে, চলে যাও এখান থেকে। আচ্ছা, আমাকে চলে যেতে বলছিস, কিন্তু কেন? মানে কি হলো আবার? তখনই অয়ন শুনতে পেল একটা পৌরশালী পরিচিত কণ্ঠস্বর। অয়ন বুঝতে পারল এটা ওর বন্ধু শানির কণ্ঠস্বর। কিরে অয়ন, তুই এমন গুটিসুটি মেরে বসে আছিস কেন? দেখে মনে হচ্ছে কোনো কিছু থেকে ভয় পেয়েছিস। অয়ন ধীরে ধীরে কাঁপতে কাঁপতে শানির দিকে ফিরে বলল, আর বলিস না ভাই, আর বলিস না। আমি আর পারছি না। সেই সন্ধ্যা থেকে আমার সাথে অদ্ভুত সব ভয়াবহ সব ঘটনা ঘটছে। কি কি ঘটছে সব? ভয়াবহ ঘটনা মানে? ভূতের ঘটনার কথা বলছিস নাকি? হ্যাঁ, কিরে? জানি না, কিন্তু আমি আর পারছি না ভাই, আমি আর পারছি না। আরে কি ঘটেছে সেটা তো বলবি। কিন্তু কিভাবে যে বলি। আসলে আজ আমার বাড়ি থেকে বেরোতে একটু দেরি হয়ে গিয়েছে। কালকের মেলাতে স্টল না দিলেও হবে না, তাই তোকে তো বলেই আসলাম যে তুই অশোকনগর থেকে উঠে যাস। কিন্তু আমার বোনের জন্মদিন থাকায় আমার বেরোতে দেরি হয়ে যায়। তবু ভাবলাম শেষ বনগা লোকাল ধরে পৌঁছে যাব। কিন্তু স্টেশনে এসে দেখি ট্রেন তখনও আসেনি। আমি অগত্যা 3 নম্বর প্ল্যাটফর্মে গিয়ে বসে থাকলাম। 3 নম্বর প্ল্যাটফর্মে কেন? কারণ এই বনগা শিয়ালদা লোকাল 2 অথবা 3 নম্বর প্ল্যাটফর্মেই দেয়, আর 1 নম্বরটা বনগা থেকে রানাঘাট যায়। তো আমি 3 নম্বর প্ল্যাটফর্মে এসে বসে আছি। হ্যাঁ, এমন সময় একটা অদ্ভুত ব্যাপার খেয়াল করলাম। কি অদ্ভুত ব্যাপার সেটা তো বল। অদ্ভুত ব্যাপার হচ্ছে, ফাঁকা স্টেশনে রাত 12:30টার সময় একটা নিভু নিভু আলো জ্বলছিল। সেই ল্যাম্পপোস্টের নিচে 3 জন মানুষ বসেছিল। এবার তুই বলবি সে তো বসে থাকতেই পারে, কিন্তু ব্যাপার হচ্ছে কি জানিস, লোকগুলোকে ঠিকভাবে দেখা যাচ্ছিল না, আর মনে হচ্ছিল তাদের গা খুব কালো। মানে তাদেরকে দেখে মানুষ কম, ছায়ামূর্তি বেশি মনে হচ্ছিল। ওদের মাথার উপরে একটা গাছের ডালে কতগুলো কাক ওদেরকে দেখে ডাকছিল যেন। কাকেদের ডাক শুনে ওখানে বসে থাকা দায় হয়ে উঠছিল। এক প্রকার কাকেরা তাণ্ডব চালাচ্ছিল। কাকেদের ডাক শুনে মনে হচ্ছিল যেন এই 3টে মানুষ কোনো এক ভিন্ন জগৎ থেকে এখানে এসেছে, আর তাদেরকে দেখে কাকেরা বোঝাতে চাইছে এই জগৎ তাদের নয়। বলিস কি রে, অতগুলো কাক একেবারে ওই 3 জন মানুষকে দেখে ডাকছিল? শুধু তাই নয় ভাই, এটা কেবল একটা মুহূর্ত। ভয়ের ঘটনা তো এর পর থেকে শুরু হয়। আবার কি ভয়ের ঘটনা ঘটেছে? এরপর আচমকা একটা ঠান্ডা ঝোড়ো হাওয়া এসে গোটা স্টেশনকে ছেয়ে ফেলল।
সেই হাওয়ার সাথে উড়ে এলো ধুলো ও পাতা। আমি সরে এসে একটা দোকানের পাশে এসে দাঁড়ালাম। আকাশের দিকে তাকিয়ে দেখলাম বৃষ্টি আসতে চলেছে। কালো মেঘে আকাশ ছেয়ে গিয়েছে, সেই সাথে ঝোড়ো হাওয়াটাও ভালোই জোরে হচ্ছে। কিন্তু অবাক করা একটা ব্যাপার হচ্ছে, সেই পরিস্থিতিতেও ওই লোক তিনটে ওখান থেকে বিন্দু মাত্র নড়ল না। একইভাবে ওই একই জায়গায় বসে থাকলো। ওদের মধ্যে কোনো রকম প্রতিক্রিয়া অবধি দেখা গেল না। কাকগুলো একইভাবে নিজেদের ডাকা থামালো না, তারা যেন অনবরত ডেকে চলেছে। এরপর এরপর আচমকা স্টেশনের লাইটটা জ্বলতে জ্বলতে হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাস, যেটুকু আলো ছিল সেটুকুও শেষ হয়ে গেল। গোটা বনগাঁ স্টেশন তখন কালো অন্ধকারে ছেয়ে গেল। এইদিকে বনগাঁ থেকে শিয়ালদা যাওয়ার শেষ ট্রেন ছিল ওই 10:50, কিন্তু এদিকে 12:30 বাজতে চলল, অথচ ট্রেন তখনও প্ল্যাটফর্মে এসে ঢোকেনি। তারপর কি করলি সেই অন্ধকারের মধ্যে? তারপর আমি ওদের থেকে মন সরানোর জন্য নিজের পকেট থেকে ফোন বার করে গান চালালাম, কিন্তু অদ্ভুতভাবে গানটা চলল না। আমি ভাবলাম, দূর, আবার কি ফোনটা খারাপ হয়ে গেল নাকি। তারপর আমি আবার অন্য একটা গান চালালাম, সেটাও চলল না। আমি গান চালু অবস্থায় ফোন স্পিকারটা কানের কাছে এনে একটু ফু দিয়ে শুনতেই আচমকা গানের পরিবর্তে ফোনের ভিতর থেকে ভেসে এলো কোনো এক মেয়েলি গলার কর্কশ কণ্ঠস্বর। কি ভেবেছিস তুই বেঁচে যাবি? তোকেও মরতে হবে। আমি আমি মারবো তোকে, আমার হাতেই তোর মৃত্যু হবে। এই কথা শুনে ওই ফাঁকা অন্ধকার স্টেশনে আমার বুকটা কেঁপে উঠল। ভয়েতে আমার হাত থেকে ফোনটা পড়ে গেল নিচে। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, এ আমি কি শুনলাম? এ কার কণ্ঠস্বর? আমার মৃত্যু মানে? কি হচ্ছে আমার সাথে? ফোনের ভিতর থেকে গানের পরিবর্তে এ কার গলা ভেসে এলো? কে মারবে আমাকে? এইসব কথা ভেবে আমার গায়ের লোমগুলো খাড়া হয়ে গেল। ফোনটা নিচে পড়ে যাওয়ার সাথে সাথেই সেই গলার আওয়াজটা থেমে গেল। ঘটনার আকস্মিকতায় কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকার পর একটু ধাতস্থ হয়ে আমি ফোনটা হাতে তুলে নিলাম। তারপর ওই অবস্থাতেই পকেটে ভরে নিলাম। ব্যাপারটা কি বলতো? ওই মেয়েলি কণ্ঠস্বর কার ছিল? আর ওই রকম ভয়াবহ কথা বললই বা কেন? না না না, আমি জানি না, কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না আমি। আচ্ছা আচ্ছা, ছাড়। কিন্তু ওই 3টে লোক ছিল স্টেশনে, ওদের কি হলো? হ্যাঁ, এরপর আমি পাশ ফিরে সেই লোকগুলোর দিকে তাকালাম। ওরা এখনো ওখানে একইভাবে বসে আছে। ঝোড়ো হাওয়াটা থেমে গিয়েছে এতক্ষণে, কিন্তু আকাশ তখনও কালো মেঘে ঢেকে আছে। আমি বুঝলাম বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে। দেখলাম একটা হলুদ রঙের কুকুর ওই লোকগুলোর ওদিক থেকে আসছিল। তারপর আচমকা ওই লোকগুলোর কাছে এসে থেমে গেল। কিছু বুঝে উঠবার আগেই কুকুরটা ওই লোকগুলোর দিকে ফিরে ডেকে উঠল। সেই স্টেশনের উপরে তখন কাক ও কুকুরের ডাকে মিশে গিয়ে এক ভয়াবহ পরিবেশ তৈরি হয়ে গিয়েছিল। শুধু তাই নয়, এরপর তো ওই একটা কুকুরের ডাক শুনে আরো 3টে কুকুর কোথা থেকে ছুটে এলো। তারপর ওদের সাথে গলা জুড়ে ডাকতে লাগলো। আমার এটুকু বুঝতে অসুবিধে হলো না যে লোকগুলোর মধ্যে কোনো একটা গন্ডগোল রয়েছে। তা না হলে কুকুর কাক সবাই এক ভয়াবহ তাণ্ডব শুরু করেছে ওদেরকে ঘিরে, অথচ ওদের মধ্যে কোনো হেলদোল নেই। এইসব দেখছি এমন সময় শুনতে পেলাম ট্রেনের হর্নের শব্দ। দেখলাম 2 নম্বর প্ল্যাটফর্মের জায়গায় 3 নম্বরে এসে থামলো ট্রেন।
কিছু প্যাসেঞ্জার ট্রেন থেকে নেমে লাইন পার হয়ে চলে গেল। আমি উঠে গেলাম ট্রেনে। ট্রেনের মধ্যে উঠে ফাঁকা কামরা দেখে জানালার ধারের একটা সিট নিয়ে বসে গেলাম তাতে। খানিকক্ষণ ওভাবে বসে থাকার পর ট্রেন ছেড়ে দিল। আমি জানালার ধারে বসে বাইরে থেকে আসা ঠান্ডা হাওয়া খেতে লাগলাম। সেই ঠান্ডা হাওয়ার স্পর্শে চোখ দুটো কেমন যেন লেগে আসতে লাগলো। আর তারপর আমি কখন যে ঘুমিয়ে গেলাম টেরও পেলাম না। তার মানে ট্রেনে ওঠার পর তোর সাথে আর কিছু ঘটেনি, তাই তো? শান্তিতে ঘুমিয়ে এসেছিস। আজ যা ঘটছে তাতে শান্তি নামক শব্দ জীবন থেকে উঠে গিয়েছে ভাই। কেন রে? ট্রেনে ওঠার পরেও আবার কিছু হলো নাকি? তার বলতে, ওই যে আমি ঘুমিয়ে গেলাম, তারপর অদ্ভুত একটা স্বপ্ন দেখলাম। ও এই ব্যাপার, স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? না না, সেটা নয়। তাহলে ব্যাপারটা কি শুনি। কিসের স্বপ্ন দেখে ভয় পেয়েছিস? ভূতের স্বপ্ন? না, ভূতের স্বপ্ন দেখলে আলাদা ব্যাপার ছিল। তাহলে কিসের স্বপ্ন দেখেছিস? অয়ন ওর দেখা সেই ভয়াবহ বিভীষিকাময় স্বপ্নের কথা শানিকে পুরোটাই বলল। সব শুনি শানিরও বুকটা যেন কেঁপে উঠল। ভাগ্যিস ঈশ্বরের দয়ায় ঘুমটা ভেঙে গিয়েছিল, না হলে ট্রেন অ্যাক্সিডেন্ট তো দূর, ভয়েতেই হার্ট অ্যাটাক করে মরে যেতাম। সে যাই হোক, আর চিন্তা করিস না। আরে স্বপ্ন তো স্বপ্নই হয়। সে তো জানি, কিন্তু জীবনে এতদিন ট্রেন জার্নি করেছি, কিন্তু কখনো এরকম ভয়াবহ স্বপ্ন দেখিনি। তাও আবার ট্রেনের মধ্যে বসে ট্রেনের অ্যাক্সিডেন্টের স্বপ্ন। আসলে তুই এই অমাবস্যার রাতে বাড়ি থেকে বেরিয়েছিস, তার উপরে বললি তোর বাড়ি থেকে আজ রাতে যেতে বারণ করছিল, তাই তোর মাথায় এইসব ভয়াবহ কথা ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণ না তুই ভয়কে মাথা থেকে বের করতে পারবি ততক্ষণ কিন্তু তুই শান্তি পাবি না। তাই যদি হয় তাহলে স্টেশনে যেগুলো ঘটলো আমার সাথে সেগুলোই বা কি? আর আর ওই যে তিনটে লোক, ওরা কে ছিল? আর ওই কাকগুলো, ওদেরকে দেখে ওভাবে ডাকছিল কেন? ওই যে কুকুরগুলো, ওরাও বা ওভাবে ডাকছিল কেন? আর আর মোবাইলের গানের পরিবর্তে ওই ভয়াবহ মেয়েলি স্বর আসলো কেন? আর আর ওইভাবে আমাকে মারার কথাই বা বললো কেন? এইসবের কোনো উত্তর আছে তোর কাছে? আর এখানেও ঘটনা শেষ হয়নি, তারপরেও ঘটে চলেছে। এতগুলো কথা একবারে শোনার পর শানির বুকটা কেমন যেন কেঁপে উঠল। শানি নিজের মনে মনে বলল, সত্যিই তো এতগুলো ঘটনা তো স্বাভাবিক হতে পারে না। মুখে যতই অয়নের বিরোধিতা করি না কেন বা ওকে সান্ত্বনা দিয়ে এগুলোকে স্বাভাবিক বলি না কেন, আসলে সত্যি ঘটনাগুলো শুনে গায়ে মানে কাটা দেওয়ার মতন অবস্থা হয়ে গেছে। যদি যদি সত্যি অয়নের কথা সত্যি হয় তাহলে তাহলে কি ট্রেন অ্যাক্সিডেন্ট হবে? শানিকে চুপ থাকতে দেখে অয়ন বলল, কোনো উত্তর আছে তোর কাছে? বল। এইবার তুই চুপ করে গেলি কেন? বল বল, এবার বল। আচ্ছা আচ্ছা অয়ন, একটা কথা বলতো। কি কথা? তুই আবার আমাকে এই মাঝরাতে ভয় দেখানোর প্ল্যান করে এই গল্পগুলো বানিয়ে বলিসনি তো? আমার কথা বলার ধরন দেখে আর আমার অবস্থা দেখে তোর মনে হচ্ছে যে আমি তোকে এতক্ষণ ধরে গল্প বললাম? আচ্ছা, বিশ্বাস করতে না ইচ্ছে হলে করিস না, কিন্তু নিজের সাথে যখন ঘটবে তখন বুঝতে পারবি কোনটা সত্যি আর কোনটা মিথ্যা। দাঁড়া, চিন্তা করিস না। ভয়াবহ ঘটনা যে শুধু স্টেশনে ঘটেছে তা তো নয়, ট্রেনের মধ্যেও ঘটেছে। তুইও টের পাবি, চিন্তা করিস না। ট্রেনের মধ্যে আর কি ঘটেছে? থাক, তোর আর শুনতে হবে না। আমার কথা তোর গল্প বলে মনে হচ্ছে, তোর আর শুনতে হবে না। আরে দূর, আমি কি সে কথা বলেছি নাকি? ওহ, আমি শুধুমাত্র জিজ্ঞেস করলাম। নে নে, তারপরে বল। তারপরে আর কি? তারপরে হঠাৎ বিভীষিকাময় স্বপ্নের মাঝে ঘুম ভেঙে গেল, আর চোখ খুলে যা দেখলাম তাতে আমি চমকে প্রায় লাফিয়ে উঠলাম। হঠাৎ করেই রূপমের কথা মনে পড়ল অয়নের। তখন সে বলল, আরে রূপম তো আমার সামনেই বসেছিল, ও আবার গেল কোথায়? রূপম কে? অয়ন এইবার স্বপ্ন দেখার পরের সব ঘটনা বলল শানিকে। শানি সবটা শোনার পর চুপ করে রইল। এদিকে এত কথা বলে অয়নের গলা শুকিয়ে গিয়েছে।
গলাটা শুকিয়ে গিয়েছে। জল হবে তোর কাছে? হ্যাঁ আছে, ব্যাগের মধ্যে। দাঁড়া দাঁড়া, দিচ্ছি। এই বলে সানি ওর ব্যাগের চেন খুলে একটা বোতল বার করে অয়নের হাতে দিল। অয়ন বোতলের মুচি খুলে যেই না জল মুখে ঢাললো, অমনি অয়ন জলটা বাইরে ফেলে দিল। কিরে, জলটা ফেলে দিলি কেন? এটা কি দিয়েছিস তুই আমাকে? কিরে বাবা, কি আবার দেব? জলই তো দিলাম। এই বলে সানি জলের বোতলটার দিকে তাকাতেই ওর চোখ কপালে উঠে যাওয়া জোগাড়। এতক্ষণ অয়ন যেগুলো বলছিল সানি তার একটা কথাও বিশ্বাস করেনি, কিন্তু এইবার যা দেখেছে তাতে বিশ্বাস না করে উপায় নেই। এ কি দেখছে সানি? নিজের চোখ দুটোকে নিজেই বিশ্বাস করতে পারছে না। সব বুদ্ধি, লজিক সব যেন হারিয়ে গেল নিমেষের মধ্যে। কারণ ওর সামনের বোতলের জলের রং সাদার পরিবর্তে ঘন লাল। সানি দেখল অয়ন যেটা নিচে ফেলেছে সেখানে ছড়িয়ে রয়েছে গাঢ় লাল রক্ত। কি রে? বল বল না, বল। এইবার চুপ হয়ে গেল কেন? তুই এটা কে দিয়েছিস আমাকে? কি রে, বল বল না। আমি নিজের চোখকে বিশ্বাস করতে পারছি না রে। তার থেকেও বড় কথা, এই বোতলের মধ্যে জলের পরিবর্তে রক্ত এলো কিভাবে? আমিও তো কিছুই বুঝতে পারছি না। হ্যাঁ। অয়ন বোতলটা ফেলে দিল সামনের সিটের উপর। সিটটা সেই রক্তে ভেসে গেল। দুজনে কাঁপতে কাঁপতে বসে থাকলো। কিন্তু এইবার ঘটল আরো এক ভয়াবহ ঘটনা, যেই দৃশ্য দেখার জন্য ওরা কেউই প্রস্তুত ছিল না। ওদের ওই রক্ত ফেলে দেওয়া দেখে ট্রেনের মধ্যে ওপাশে সিটে বসে থাকা একটা বাচ্চা ছেলে উঠে এসে ওদের দিকে এগিয়ে আসলো। বাচ্চা ছেলে হলেও তার সেই ভয়ানক দৃষ্টি দেখে অয়নের পাশাপাশি সানিও ভয় পেল। সেই দৃষ্টির মধ্যে ছিল একরাশ রাগ ও অভিযোগ, কিন্তু সে মুখে কিছু প্রকাশ করল না। ধীরে ধীরে ওদের সামনে এসে দাঁড়ালো। অয়ন কাঁপা কাঁপা গলায় জিজ্ঞাসা করল, কিছু বলবে তুমি? বাচ্চা ছেলেটা কোনো কথা বলল না, কেবল ভয়ানক দৃষ্টিতে তাকিয়ে থাকলো ওদের দিকে। ওর সব কথা যেন ওর ওই দুটো চোখ যেন বলে দিচ্ছিল। তারপর আচমকা বাচ্চাটা একটা নরবুভুক্ষুর মতো সিটের উপরে পড়ে থাকা রক্তটাকে জিভ দিয়ে চেটে চেটে খেতে লাগলো। ওদের দুজনারই মনে হলো এখান থেকে ছুটে পালাবে, কিন্তু সেটা করতে গিয়ে বুঝলো ওদের পা দুটো ওদের কথা মানতে প্রস্তুত নয়। বিপদের সময় বুঝি নিজের শরীরও সাথে থাকে না। ওরা দুজনে কাঁপতে কাঁপতে ওই দৃশ্য দেখছিল। ঠিক এমন সময় দেখলো ছেলেটা ওদের দিকে ফিরে একটা রাক্ষসের মতো বিভৎস হাসি হাসলো। সেই ভয়ানক চোখ দুটো আর বাঁকা ঠোঁটের মাঝে সাদা দাঁত আর ঠোঁটের কোনা বেয়ে গড়িয়ে পড়া রক্তের দাগ দেখে ওরা দুজনেই ভয়তে চোখ বুজিয়ে ঈশ্বরের নাম স্মরণ করতে থাকলো। তারপর একটা শব্দ শুনতে পেল ওরা, হেঁটে চলে যাওয়া শব্দ। শব্দ শুনে বুঝলো না, বাচ্চাটা মনে হয় চলে গিয়েছে। তাই মনে একটু সাহস এনে ভয়ে ভয়ে চোখ খুলল সানি। অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, এই সানি, সানি, বাচ্চাটা আছে না চলে গেছে? চলে গিয়েছে। হ্যাঁ, চলে গিয়েছে। এরপর অয়ন চোখ খুলে সানির দিকে তাকালো। তারপরে বলল, এইবার বিশ্বাস হলো যে আমি সত্যি কথা বলছিলাম, একটা কথাও মিথ্যা বলিনি। সানি ওর কথার উত্তর দিতে যাবে ঠিক তখনই একটা মাঝবয়সী চশমা পরা ছেলে ওদের সামনে সিটে এসে বসল।
অয়ন দেখল রূপম আবার এসেছে। রূপম ওদের দিকে তাকিয়ে বলল, সময় হয়ে গিয়েছে, জানেন তো? কিসের সময়? আচ্ছা, তার আগে আপনাদের একটা গল্প শোনাই। আজ থেকে বছর কয়েক আগে আমি আর আমার সদ্য বিবাহিতা স্ত্রী রমা শ্বশুর বাড়ি থেকে বাড়ি ফিরছিলাম। সেদিনও কোনো কারণে, সম্ভবত রেল লাইনের কোনো সমস্যার কারণে, ট্রেন ছাড়তে দেরি হয়। তখন আমি আর রমা ফাঁকা স্টেশনে অপেক্ষা করছিলাম ট্রেনের জন্য। রমা বলল, কি গো, আজ খুশির খবরটা শুনলে? তা কিছু ভাবলে? কি ব্যাপারে? দূর, তুমিও না। খুব শীঘ্রই তো আমাদের কোল আলো করে আসছে একজন। তা তার কি নাম দেবে এখনো ঠিক করনি বুঝি? আমি হেসে বললাম, হ্যাঁ, ভাবছিলাম ওর নাম রমাকান্ত দেব। তোমার নামের সাথে কি সুন্দর মিলে যাবে বলো তো, ভালো না নামটা? ধুর, তুমি যে কি সব বলো না। তাছাড়া আমাদের যে ছেলে হবে তা তুমি বুঝলে কি করে? এর উত্তরটা তোমাকে ট্রেনে উঠেই দেব। ওই দেখো, ট্রেন চলে এসেছে। সাথে সাথেই ট্রেনটা একটা আওয়াজ করে স্টেশনে ঢুকে গেল। সমস্ত যাত্রীরা নেমে যে যার পথে বেরিয়ে গেল। তবে তাদের মধ্যেও অসন্তোষের ভাব বুঝতে পারলাম। ট্রেন লেট করলে মানুষকে যে কতটা ঝক্কি পোহাতে হয় তা তারাই জানে। তার উপরে আমরা থাকি বনগাঁ থেকে 1 ঘন্টার দূরত্বের একটা গ্রামে। যারা এই রাতে ফিরে কোনো গাড়ি পাবে না, তারা যাবে কি করে? দেখো, খুব সাবধানে চলো, জানোই তো কতটা সাবধান থাকতে হয় এই সময়ে। এরপর আমি রমার হাত ধরে কোনো মতে একটা কামরাতে গিয়ে উঠে ফাঁকা সিটে বসলাম। ট্রেনের কামরাতে বেশি লোক না থাকলেও সেই রাতেও প্রায় গোটা 10 লোক তো হবেই। বসার খানিক পরেই দেখলাম বাইরে বৃষ্টি পড়া শুরু হয়ে গেল। দেখো দেখো দেখো, কি সুন্দর বৃষ্টি হচ্ছে দেখো। ছোটবেলায় হলে না আমি ভিজতেই চলে যেতাম। কি সুন্দর। হ্যাঁ, কিন্তু এখন আর তোমার ছোটবেলা নেই। এখন যার ছোটবেলা তিনি আসছেন। রমা একটু হেসে উঠল। আমরা এরপর গল্প করতে লাগলাম। তার মধ্যে ট্রেনটা মাঝে অনেকগুলো স্টেশনে থামল। অনেকে নেমে গেল, আবার কেউ কেউ উঠল। সবশেষে আমাদের কামরার মধ্যে আমরা বাদে আরো 5টা ছেলের একটা গ্রুপ বসেছিল। আচমকা ওই ছেলেগুলোর মধ্যে থেকে একজন এসে বলল, দাদা, একটু শরবত খাবেন নাকি? না না, ঠিক আছে। যাবেন কোথায় আপনারা? শিয়ালদা, ওখান থেকে যাব কলকাতা। কাল আমার স্ত্রীর। আমার বলার আগেই লোকটা আমার স্ত্রীর দিকে একটা লোলুপ দৃষ্টিতে তাকালো। সেই দৃষ্টি আমার চোখ এড়ালো না। কথার মাঝেই ছেলেটা বলল, আর বলতে হবে না, বুঝেছি। এরপর ছেলেটা আমার স্ত্রীর দিকে তাকিয়ে বলল, বৌদি, কেমন লাগছে কালকের জন্য? স্বাস্থ্য তো খুব সুন্দর দেখছি আপনার। এরকম একটা কথা শুনে আমার মাথাটা দপ করে জ্বলে উঠল। আমি গম্ভীর স্বরে বললাম, কি নোংরামো কথা হচ্ছে এগুলো? লোকটা আবার হেসে উঠল। কি বললি? নোংরামো? মালটা কি বলছে? ঠুকে দেবো নাকি? হ্যাঁ, ঠুকে দেবো? তার হাসির শব্দে ট্রেনের কামরাটা যেন কেঁপে উঠল। ওদের দলের মধ্যে থেকে আর একজন বলে উঠল, কি রে, এমন হাসছিস যে? কি হলো? হ্যাঁ, কি হলো কি আবার? তাছাড়া ওখানে শরবত নিয়ে কি করতে গেলি? ভেবেছিলাম এই হারামজাদাকে মারবো না, শরবত খাইয়ে অজ্ঞান করে দেব, কিন্তু
এইবারে বলছি কিনা আমি নাকি নোংরামো করছি। ও বাবা, আমি কি নোংরামো করছি? শরবতে তাহলে কাজ হলো না, এবার কি করবি ভাই? দেখবি কি করব, দেখবি দেখবি কি করব। দলের সবাই একসাথে উত্তর দিল, আজ দেখি তোর দম কত। তার উপরে আজ আবার পোয়াতি মাল পাওয়া গিয়েছে। আর যদি দম দেখাতে পারিস তবে পরের দিন আমার তরফ থেকে যা চাইবি তাই পাবি। ছেলেটা হো হো করে হেসে উঠল। সেই হাসি আর ওদের কথাবার্তা শুনে আমার বুকটা ভয়ে ঢিপ ঢিপ করতে লাগলো। রমা আমার আরো কাছে এসে আমাকে জড়িয়ে ধরল। বুঝতে পারলাম এই পরিস্থিতিতে ও নিজেও খুব ভয় পেয়েছে। আর এই ফাঁকা ট্রেনে আমরা যে কিসের পাল্লায় পড়েছি তা আর বলে দিতে হলো না। রমা আমার কাছে ঘেঁষে ফিসফিস করে বলল, কি গো, ওরা কি বলছে ওসব? আমি কি উত্তর দেব? নিজের আর রমার আর আগত সন্তানের কথা আমার মাথাটাকে ঘিরে ধরল। রমা একটা হাত দিয়ে আমাকে জড়িয়ে ধরেছে, আর একটা হাত ওর নিজের পেটের উপর রেখেছে। আমি বুঝতে পারলাম রমার শ্বাস প্রশ্বাস বেড়ে গিয়েছে। ও যেন নিজের পেটের উপর হাত রেখে আগত সন্তানকে এটাই বলতে চাইছে যে কিচ্ছু হবে না, সব ঠিক আছে। ও খুব সুন্দরভাবেই পৃথিবীর আলো দেখবে। গোটা পৃথিবী ওর আগমনের জন্য ওত পেতে আছে। কিন্তু আমি বুঝতে পারছি যা কিছু ঘটছে বা ঘটতে চলেছে সেটা যে শুভ লক্ষণ নয় তা আমি ভালোভাবে বুঝতে পারছি। তবু মনের মধ্যে পাহাড় সমান জোর এনে রমার দিকে ফিরে রমাকে এক হাতের আশ্রয়ে রেখে ওকে শান্ত করার জন্য বললাম, কিছু চিন্তা করো না, সব ঠিক আছে। মনে মনে কেবল ঈশ্বরের নাম করো। আমরা পরে স্টেশন আসলেই নেমে যাব। সেটাই ভালো হবে। কিন্তু এরা এরা কি সব বলছে বলো তো? আমার যে খুব ভয় করছে, খুব ভয় করছে আমার। ঈশ্বরের উপর বিশ্বাস রাখো, সব ঠিক হয়ে যাবে। আমাদের কথার মাঝেই ট্রেনের হর্নের শব্দ শোনা গেল। ট্রেনের গতিবেগও কমল। আর আমার বুঝতে অসুবিধা হলো না যে স্টেশন চলে এসেছে। ব্যাস, মনে মনে বুঝে গেলাম এটাই সুযোগ, যা করবার এখনই করতে হবে। আর এক মুহূর্ত দেরি না করে মা কালীকে স্মরণ করে রমার হাত ধরে যেই উঠে দাঁড়াতে যাব তার আগেই আমাদের সামনে দাঁড়িয়ে হাসতে থাকা সেই ছেলেটা হঠাৎ আকাশ ফাটানো গলায় গর্জে বলে উঠল, কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? তোদের তো কোথাও যাওয়া হবে না। আজ যে আমার জন্মদিন, আর আমি ট্রেনে ওঠার আগেই ভেবে এসেছিলাম আজ যাকে পাবো তাকে দিয়েই আমার স্বাদ মেটাবো। কোথায় যাচ্ছিস? এই কথা শুনে আমার হৃদস্পন্দন বেড়ে গেল। মাথাটা কেমন যেন চাড়া মেরে উঠল। নিজের কানে আমি এ কি শুনলাম? আমি বিশ্বাস করতে পারছিলাম না নিজেকে। শেষে কিনা রমার। আর ভাবতে পারলাম না আমি, কেবল মনে মনে ঈশ্বরকে স্মরণ করে গেলাম। ওদিকে রমা নিজের কানে ওই কথা শুনে প্রায় কেঁদে ফেলার জোগাড়। আগত সন্তানের কথা শোনার পরেও লোকটার মনে কোনো দয়ার উদয় হলো না। আমি বুঝতে পারলাম লোকটা কি বলতে চাইছে। আমি বুঝে গেলাম সত্যি সত্যি হয়তো আমাদের আর বেঁচে থাকা হবে না, কারণ ট্রেনটা আবার চলতে শুরু করে দিয়েছে। আমি এইবার ছেলেটার সামনে হাত জড়ো করে বললাম, দাদা
দয়া করে আমাদের ছেড়ে দিন। আচ্ছা, আপনি যদি টাকা পয়সা চান, আমার কাছে যা আছে আমি সব দিয়ে দেব। তাতেও যদি আপনার না হয়, আমি ট্রেন থেকে নেমে আপনি যেখানে বলবেন সেখানে গিয়ে আপনাকে টাকা দিয়ে আসব। আপনি যত টাকা চাইবেন তাই দেব। দয়া করে আমাদের ছেড়ে দিন। টাকা? টাকা তো তোর কাছে যা আছে নেবই, তারপরে কি এরকম ফোয়াতি মালকে ছেড়ে দেওয়া যায়? তুই বল না, বল না। না তুই একবার বল না ভাই। এরপর ছেলেটা আমাকে ধাক্কা মেরে সিটের উপর বসিয়ে দিল। আমার হাতের থেকে ঘড়ি আর পকেট থেকে মানিব্যাগটা বার করে ওর বন্ধুদের দিকে ছুঁড়ে দিল। ওরা সবাই সেগুলো নিয়ে বলল, বাহ, আজ দেখছি সবকিছু জমে যাবে। জমে যাবে ব্যাপারটা। ও কি জিনিস! ছেলেটা এরপর আচমকা রমার গলার সোনার হাতটাতে হাত দিতে গেল। আমি হাত দিয়ে বাধা দিতে গেলাম, তখনই প্রবল জোরে আমার মুখে একটা ঘুষি চালিয়ে দিল। সেই ঘুষির আঘাতে আমার নাক ফেটে রক্ত গড়িয়ে পড়ল। চশমার একটা কাঁচ ভেঙে ঢুকে গেল চোখের মধ্যে। আমার স্ত্রী রমা সেই দৃশ্য দেখে আর্তনাদ করে উঠল। ওকে মারছো কেন? ওকে মারছো কেন? আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, ছাড়ো বলছি, ছাড়ো। ছাড়ো, ওকে মেরো না। ও তার কাটা লোক তোমাকে কি রক্ষা করবে? তোমাকে কি রক্ষা করবে? মার শালাকে, মার শালাকে, মার শালাকে। হাতে পায়ে বুকে মেরে শেষ করে ফেলল। একটা আঘাতে আমি চিৎকার করে উঠলাম, কিন্তু তার মধ্যে থেকেও আমি শুনতে পেলাম রমার আর্তনাদ। রমা নিজেও কত কাকুতি মিনতি করলো ছেলেটার কাছে, কিন্তু ছেলেটা ওকে ছাড়ল না। আমি মার খেতে খেতে অত্যন্ত কষ্টে বলে উঠলাম, চাইলে আপনারা আমাকে মেরে ফেলুন, কিন্তু দয়া করে রমাকে ছেড়ে দিন। কিন্তু না, সেদিন কাউকেই ছাড়ল না ওরা। রমাকে ভোগ করে ছুরি দিয়ে নারকীয়ভাবে হত্যা করলো ছেলেটা। কিন্তু বলে না, ঈশ্বর মানুষের কর্মের ফল দেন, আর কিছু সময় নিজেদেরকেই তা হাতে নিয়ে নিতে হয়। সেদিন লাইনের কাজের জন্য ট্রেনটা দেরি করে ছাড়লেও লাইনের কাজ তখনও ঠিক হয়নি। ব্যাস, এরপর আচমকা ট্রেনটা লাইনচ্যুত হয়ে গেল। সেই দিন ওই লোকগুলোর মধ্যে থেকে 3 জন মরে গিয়েছিল, কিন্তু সেই লোকটা আর তার একটা বন্ধু বেঁচে গিয়েছিল। তার বন্ধুকে আজ একটু আগে স্টেশনের উপর মেরে আসলাম। এখন সেই ছেলেটাকে মারা বাকি। এই ঘটনা বলি রূপম একটু থামল। অয়নের বুক কেঁপে উঠল। অয়ন দেখল হঠাৎ করে কামরার মধ্যে থাকা লোকজনগুলো উধাও হয়ে গেল। গোটা কামরাটা এখন ফাঁকা আর অন্ধকার। কেবল অয়ন, সানি আর রূপম রয়েছে তার মধ্যে। এরপর আচমকা জানালার বাইরে থেকে আসা বিদ্যুতের আলোয় ওরা দেখল রূপমের মুখটা হঠাৎ করেই পাল্টে গেল। কোথায় সেই মুখ? তার জায়গায় এখন ভয়াবহ রক্তমাখা মুখ। দেখে মনে হচ্ছে কেউ যেন মুখটার ওপরে মেরে মেরে মুখটাকে বিকৃত করে দিয়েছে। নাকের পাশ থেকে লাল রক্ত গড়িয়ে পড়ছে।
চোখের মধ্যে চশমার কাঁচ ভেঙে ঢুকে গিয়েছে, আর ঠোঁট দুটো চওড়া হয়ে গালে খেলছে একটা শয়তানি হাসি। এই ভয়াবহ দৃশ্য দেখে অয়নের শির দ্বারা বেয়ে একটা শীতল স্রোত নেমে গেল। অয়ন কাঁপা কাঁপা গলায় বলল, কে তুমি? কে তুমি? কে তুমি? কেন চিনতে পারছিস না আমাকে? সেদিন আমাকে আর রমাকে মেরে শেষ করে দিলি, আর এখন বলছিস আমি কে? চিন্তা করিস না, আমি তোকে মারব না, রমা নিজে হাতে তোকে মারবে, ঠিক যেভাবে তুই ওকে মেরেছিলিস। এই কথা শোনা মাত্র অয়নের হৃদস্পন্দন কিছুক্ষণের জন্য থেমে গেল। নিজের মৃত্যুর কথা শুনে নিজের বুকটাও কেঁপে উঠল। কপাল বেয়ে ঘাম গড়িয়ে পড়ল। শানি, 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 এসব কি হচ্ছে? কি হচ্ছে ভাই? কি 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 হচ্ছে ভাই? সানি এক ভয়ানক হেসে বলল, কি বলি বলতো, সেদিন পাপ করেছিলাম, আজ আমি তার শাস্তি পেয়ে গেলাম। এইবার তোকেও মরতে হবে। অয়ন দেখল সানির মুখটাও কেমন যেন বদলে গেল। অয়নের বুঝতে অসুবিধা হলো না যে সানিকে রূপম অনেকক্ষণ আগেই মেরে দিয়েছে। তার মানে এতক্ষণ ধরে ওর পাশে বসে থাকা সানি। আর ভাবতে পারল না অয়ন। ভয়ে ঠকঠক করে কাঁপতে কাঁপতে জানালার দিকে সরে গেল। সেদিন তোদের 5 জনের মধ্যে 3 জন মরেছিল ট্রেন অ্যাক্সিডেন্টে, আর বেঁচে গিয়েছিলিস তুই আর তোর বন্ধু। সেদিন তুই না মরলেও খুব জোরে আঘাত পেয়ে সব ভুলে গিয়েছিলিস। আমি ঠিক করেছিলাম আজকের দিনেই তোদের দুজনকে মারব। তোর পাশে বসে থাকা বন্ধুকে স্টেশনেই মেরে ফেলেছি, আর তোকে এখন রমা মারবে। হঠাৎ একটা মেয়েলি কণ্ঠের হাসি শুনতে পেল অয়ন। তারপরই দেখল ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে আসছে একটা মেয়ে, আর তার মুখটা, এটা তো সেই মুখ যেটা অয়ন ওর ফোনে বারবার দেখেছিল। মেয়েটা ধীরে ধীরে এগিয়ে গেল ওর দিকে। তারপর অয়নের দিকে তাকিয়ে রাগী গলায় বলল, সেদিন কত করে বলেছিলাম আমার পেটে একটা বাচ্চা আছে, দয়া করে আমাদের ছেড়ে দে। কিন্তু কিন্তু তুই শুনলি না আমার কথা। ক্ষুধার্ত কুকুরের মতো ভোগ করলি আমায়, আমার স্বামীকেও মারলি। সেদিন তোদের জন্য একটা নতুন প্রাণ পৃথিবীর আলো দেখতে পারেনি। তোরা সবাই মিলে 2 নয় 3টে প্রাণকে হত্যা করেছিস। 3টে প্রাণ। তোদের সবাইকে তো মেরে ফেলেছি। এইবার তোকেও মরতে হবে, তোকেও মরতে হবে। ভয়তে অয়নের বুকটা শুকিয়ে গেল। সে মৃত্যুর ভয়ে কাঁদো কাঁদো গলায় বলল, দয়া করে আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, দয়া করে আমাকে ক্ষমা করে দাও, আমি মরতে চাই না, আমি মরতে চাই না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা? ক্ষমা? ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু তুই যা করেছিস তার নারকীয় অপরাধ। আজ তোকে মরতেই হবে, মরতেই হবে। হ্যাঁ, তোকে মরতেই হবে। এরপর হঠাৎ মেয়েটা অয়নের গলা ধরে শূন্যে তুলে ধরল। অয়ন কিছু করতে পারল না, বলতেও পারল না। অয়নের শ্বাস ধীরে ধীরে বন্ধ হয়ে আসতে লাগলো। এরপর অয়নের গলাটা এক পাশে কাঁধ হয়ে গেল। রমা বুঝল অয়নের শরীরে আর কোনো প্রাণ নেই। রমা ওকে ছেড়ে দিল। অয়নের মৃত শরীরটা এলিয়ে পড়ল নিচে। তাই দেখে রূপম আর রমা নিজেদের দিকে মুখ চাইচাই করে একবার হাসল। নিজেদের সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নিতে পেরে ওরা দুজনই বাতাসে মিলিয়ে গেল।
আজ আপনাদের জন্য যে প্রশ্নটি রয়েছে সেটি হলো, অয়নের বন্ধুর নাম কি? সঠিক উত্তরদাতাদের নাম আমরা পরবর্তী গল্পে উল্লেখ করব। তবে দয়া করে যারা উত্তর দেবেন তারা কোথায় থেকে আমাদের গল্প শুনছেন এবং আপনাদের নাম সেটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। মহালয়ার রাতে প্রেতের মাঠের গল্পটিতে যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম হলো দক্ষিণ 24 পরগনা জেলার জয়নগর 1 নম্বর ব্লক থেকে বলেছে অপূর্ব সর্দার, হাওড়া থেকে বলেছে এসকে মইদুল, ডুমজুর থেকে বলেছে বিকাশ হাজরা, হাওড়ার মেছেদা থেকে বলেছে চন্দন মাঝি, হোগলা থেকে বলেছে রাজু ভাই, ইউএসএ থেকে বলেছে পরমা চ্যাটার্জি, মদনপুর থেকে বলেছে রত্না সরকার, নন্দীবাজার জামালপুর বাংলাদেশ থেকে বলেছে শেখ ফরিদ আহমেদ, পূর্ব মেদিনীপুরে চণ্ডীপুর থানার অন্তর্গত নাটেশ্বরী চক থেকে বলেছে গণেশ দাস, মিঠু দাস ও তার মেয়ে রিয়া দাস, দক্ষিণ 24 পরগনা ভাঙড় গঙ্গাপুর কলকাতার লেদার কমপ্লেক্স থেকে বলেছে হেমন্ত মণ্ডল ও তার ছেলে সার্থক মণ্ডল, উত্তর 24 পরগনা হাবড়া থেকে বলেছে মৃণালিনী সরকার, শ্যামনগর থেকে বলেছে সন্দীপ রায়, ব্যারাকপুর খালপাড় থেকে বলেছে বিকাশ মণ্ডল, দক্ষিণ বারাসাত বাঁটুরা গ্রাম থেকে বলেছে ইকবাল লস্কর ও তার বাবা বাবলু লস্কর, হাওড়ার উলুবেড়িয়া থেকে বলেছে শুভ দুলুই, নমিতা দুলুই ও তার ছেলে সুব্রত দুলুই, অস্ট্রেলিয়া থেকে বলেছে নেহা দাশগুপ্তা, বারুইপুর জেলার কাছ থেকে বলেছে শঙ্কর মণ্ডল ও তার মেয়ে পূজা মণ্ডল। অপর্ণা মণ্ডল সঠিক উত্তরটি দিয়েছেন, তবে তিনি কোথায় থেকে আমাদের গল্পটি শুনছেন তা বলেননি। আসানসোল থেকে বলেছে সহেলি রয়, হাওড়ার বসন্তপুর থেকে বলেছে সৌরভ পাখিরা, হাওড়ার সারেঙ্গা কলাতলা থেকে বলেছে সুরজিৎ মাঝি, হুগলির আরামবাগ থেকে বলেছে বিশ্বজিৎ মাইতি, ঈশিতা সর্দার বলেছে শিয়ালদাহ যাদবপুর থেকে, কেরালা থেকে বলেছে এসকে সাহারুল, দক্ষিণ 24 পরগনা জেলার বাবার বড় কাছাড়ির মন্দির থেকে বলেছে অর্পণ পাত্র, মুম্বাই থেকে বলেছে অভিজিৎ নস্কর, ইতালি থেকে বলেছে শিপন। যারা যারা উত্তর দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন আজকের গল্প সৌমেন সিংহ রায়ের কলমে ঝড়ের রাতে বনগাঁ স্টেশন। আজ গল্প পাঠে ছিল তন্ময়, বিভিন্ন চরিত্র ছিল সৌভিক, সুমনা, রাজ, সুপ্রিয় ও গোড়া। পোস্টার ডিজাইন করেছেন দীপক, সাউন্ড ডিজাইন ও এডিটিং ও স্ক্রিপ্ট রাইটিংয়ে ছিল তন্ময়। আর হ্যাঁ, গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং আরও নতুন নতুন নানান ধরনের গল্প শুনতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল সেট করে নেবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।